আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, ইউকে কোচিং এর পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শ্রাবন্তী। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা করছিলাম নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বিষয়ের নবম অধ্যায় রেওয়া মিল, এবং আজকে হচ্ছে তার ধারাবাহিক প্রক্রিয়ার পর্ব 2। আজকে আমরা রেওয়া মিলের কিছু গুরুত্বপূর্ণ সূত্রাবলী এবং হচ্ছে এই রেওয়া মিলে কোন কোন বিষয় অন্তর্ভুক্ত হবে না সেই টপিকগুলো নিয়ে আলোচনা করব। তাহলে আমরা গত পর্বে জেনেছিলাম রেওয়া মিল করা হয় হচ্ছে গাণিতিক শুদ্ধতা যাচাই করার জন্য। তাহলে এই রেওয়া মিলের মধ্যে হচ্ছে কিছু কিছু দফা অন্তর্ভুক্ত হবে না। এটা হচ্ছে তোমরা মুখস্থ করে নিবে, তাহলে তোমাদের ম্যাথ করতে ইজি হবে। তাহলে এই দেখো, আমি তোমাদের এখানে হচ্ছে লিখে রেখেছি। দেখো, রেওয়া মিলে অন্তর্ভুক্ত হবে না যে দফাগুলো। প্রথমে আছে সমাপনী মজুত পণ্য বা মজুত পণ্য 31, 12, 24। মানে একই কথা, সমাপনী মানে হচ্ছে বছরের শেষে যেই মজুত পণ্যটা আমার কাছে রয়েছে। তাহলে এই সমাপনী মজুত পণ্য হচ্ছে আমাদের রেওয়া মিলে আসবে না। এখানে যে 31, 12, 24 লেখা আছে, শুধুমাত্র যে এটাই আসবে না বিষয়টা এমন না। যে কোনো বছরের শেষ তারিখ দেওয়া থাকলে, সে মানে মজুত পণ্যের যে কোনো বছরের শেষ তারিখ দেওয়া থাকলে সেটাই হচ্ছে আমাদের সমাপনী মজুত পণ্য, এবং সেটা রেওয়া মিলে আসবে না। এরপরে দেখো, হাতে নগদ 1-1-25 বা যে কোনো বছরের শুরুতে যেই হাতে নগদটা আমার কাছে আছে সেটাও রেওয়া মিলে আসবে না। এরপরে হচ্ছে নগদ তহবিল 1-1-24, সেম কথা। প্রারম্ভিক যে হাতে নগদ বা নগদ তহবিল সেটা হচ্ছে আমার রেওয়া মিলে আসবে না। এরপরে ব্যাংক জমা বা ব্যাংক উদ্ধৃত্ত 1-1-24, তার মানে এটাও বুঝাইছে কি 1 তারিখের, মানে প্রারম্ভিক প্রারম্ভিক ব্যাংক জমা বা প্রারম্ভিক ব্যাংক যে উদ্ধৃত্তটা থাকে সেটা আমাদের রেওয়া মিলের মধ্যে আসে না। এরপরে যে কোনো সম্ভাব্য সম্পদ বা সম্ভাব্য দায়, কোনো কিছুর আগে যদি সম্ভাব্য কথাটা লেখা থাকে তাহলে সেটা রেওয়া মিলের অন্তর্ভুক্ত হবে না। এরপরে প্রারম্ভিক প্রদেয় বা পাওনাদার হিসাব, পাওনাদারের আগে পাওনাদারের যদি হচ্ছে 1 তারিখ বা হচ্ছে প্রারম্ভিক পাওনাদার এরকম কথা যদি লেখা থাকে সেটাও আমাদের রেওয়া মিলে অন্তর্ভুক্ত হবে না। এরপরে অব্যবহৃত মণিহারি, এটাও আসবে না রেওয়া মিলে। এরপরে ব্যাংক জমাতিরিক্ত 1-1-17, মানে এটা বোঝাচ্ছে হচ্ছে প্রারম্ভিক যে ব্যাংক জমাতিরিক্ত এখানে যে যতগুলোর আগে হচ্ছে 1-1 তারিখ দেওয়া আছে, তার মানে এগুলো বুঝেছি কি প্রারম্ভিক, আর যেগুলো 31 তারিখ লেখা সেগুলো হচ্ছে সমাপনী। তাহলে তোমরা এইভাবে হচ্ছে মনে রাখবা, যেগুলো হচ্ছে 1 তারিখ মানে 1-1 দেওয়া আছে তাহলে এগুলো হচ্ছে বুঝেছে প্রারম্ভিক, তার মানে ওই সব প্রারম্ভিক গুলো হচ্ছে রেওয়া মিলে আসবে না। এরপরে হচ্ছে প্রারম্ভিক দেনাদার, সেম ভাবে যদি প্রারম্ভিক দেনাদার থাকে সেটা আমাদের রেওয়া মিলে আসবে না। এরপরে সবার শেষে সমাপনী মণিহারি বা 31, 12, 24, মানে এই মণিহারির ক্ষেত্রে আবার সমাপনীটা আসে না, প্রারম্ভিকটা। কিন্তু যদি এখন আমাদের প্রারম্ভিক মণিহারি থাকে অঙ্কের মধ্যে তাহলে সেটা কিন্তু আমাদের রেওয়া মিলে আসবে, কারণ আমরা জানি যে সমাপনী মণিহারি রেওয়া মিলে অন্তর্ভুক্ত হবে না। তাহলে প্রারম্ভিক মণিহারি যদি থাকে তখন সেটা আমাদের রেওয়া মিলে অন্তর্ভুক্ত হবে। তাহলে এখানে আমি যে তোমাদের 10টা দিয়েছি এই 10টার মধ্যেই হচ্ছে মূলত তোমাদের পরীক্ষার মধ্যে আসবে। তো তোমরা যদি এই জিনিসগুলো মনে রাখতে পারো তাহলে তোমরা সহজেই হচ্ছে রেওয়া মিলে কোন কোন দফা অন্তর্ভুক্ত হবে না এটা নির্ণয় করে ফেলতে পারবে। এবং এই কোশ্চেনটা কিন্তু সবসময়ই আসে যে রেওয়া মিলে কোন কোন দফা অন্তর্ভুক্ত হবে না নির্ণয় করো। তাহলে তোমাদের যদি এটা মুখস্থ থাকে তাহলে তোমরা খুব সহজেই হচ্ছে এই কোশ্চেনের আনসারটা করতে পারবে। এবার আমরা হচ্ছে এই অধ্যায়ের যে কিছু গুরুত্বপূর্ণ সূত্র আছে, যেটা দিয়ে হচ্ছে আমাদের এই অধ্যায়ের ম্যাথ আসবে, আমরা সেই সূত্রগুলো জানবো এবং কিছু নোট আমি তোমাদেরকে দিব যেটা তোমরা মুখস্থ করবে, তাহলে তোমাদের ম্যাথ করতে আরো ইজি হবে। তাহলে প্রথমে হচ্ছে আমরা এই অধ্যায়ের কিছু সূত্রগুলো আগে জেনে নেই। এই দেখো হচ্ছে আমি তোমাদের জন্য এই অধ্যায়ের যে সূত্রগুলো মূলত কাজে লাগে সেই সূত্রগুলো আমি তোমাদেরকে লিখে দিয়েছি। প্রথমে আছে হচ্ছে সমন্বিত ক্রয়। সমন্বিত ক্রয়ের সূত্র হলো প্রারম্ভিক মজুত পণ্য যোগ নিট ক্রয় মাইনাস সমাপনী মজুত পণ্য। এরপর 2 নম্বরে আছে মুনাফা জাতীয় ব্যয়। মুনাফা জাতীয় ব্যয়ের সূত্র হলো বিক্রিত পণ্যের ব্যয় যোগ অন্যান্য পরোক্ষ খরচ। এরপরে বিক্রিত পণ্যের ব্যয়ের সূত্র হলো প্রারম্ভিক মজুত পণ্য যোগ নিট ক্রয় যোগ ক্রয় সংক্রান্ত খরচ মাইনাস সমাপনী মজুত পণ্য। এরপরে 4 নম্বরে রয়েছে নিট ক্রয় সমান সমান ক্রয় মাইনাস ক্রয় ফেরত অথবা বহি ফেরত মাইনাস ক্রয় হ্রাস করে এমন লেনদেন।
চারটা সূত্র হচ্ছে তোমাদের এই অধ্যায়ে মূলত কাজে লাগে। প্রথমে যে সমন্বিত ক্রয় আছে, এখানে হচ্ছে প্রথমে তোমাদেরকে প্রারম্ভিক মজুত পণ্য লিখতে হবে, এরপরে আমাদেরকে নিট ক্রয়টা আগে বের করতে হবে, এরপরে এটা থেকে এই দুইটার যোগফল থেকে আমাদের সমাপনী মজুত পণ্য বাদ দিতে হবে। এটা যখন আমরা অঙ্ক করব তখন আরো বিস্তারিতভাবে বুঝতে পারবো। এরপরে দেখো মুনাফা জাতীয় ব্যয়, প্রথমে আমাদের বিক্রিত পণ্যের ব্যয় লাগবে যোগ অন্যান্য পরোক্ষ খরচ। তো বিক্রিত পণ্যের ব্যয় আমাদের অঙ্কের মধ্যে নরমালি দেওয়া থাকে না, তো তখন আমাদের কি করতে হবে, বিক্রিত পণ্যের ব্যয় এই সূত্রটা কাজে লাগিয়ে আমাদের বিক্রিত পণ্যের ব্যয়টা আগে বের করে নিতে হবে। এরপরে রয়েছে নিট ক্রয়, যেটা আমাদের সমন্বিত ক্রয়ও কাজে লাগে, বিক্রিত পণ্যের ব্যয়ও কাজে লাগে। তাহলে নিট ক্রয়ের সূত্র হচ্ছে ক্রয় মাইনাস ক্রয় ফেরত বা বহিঃফেরত মাইনাস ক্রয় হ্রাস করে এমন লেনদেন। এখন ক্রয় হ্রাস করে এমন অনেক ধরনের লেনদেন থাকতে পারে, তোমাদের দিয়ে দিতে পারে, তো তোমাদের হচ্ছে সেই সব লেনদেনগুলো মাইনাস করতে হবে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের এই অধ্যায়ের যে কাজে লাগবে এমন গুরুত্বপূর্ণ সূত্রগুলি আমি তোমাদেরকে দিয়ে দিলাম। এবার হচ্ছে আমরা কিছু ইম্পর্টেন্ট জিনিস জানবো, এটা চাইলে তোমরা হচ্ছে নোট করেও নিতে পারো। তাহলে এই দেখো, তোমরা হচ্ছে এই জিনিসটা নোট করে নাও যে রেওয়া মিলে সমন্বিত ক্রয় থাকলে প্রারম্ভিক মজুত পণ্য আসবে না, সমাপনী মজুত পণ্য আসবে ও সমন্বিত ক্রয় ডেবিট করা হবে। আমরা জানি যে রেওয়া মিলে সমাপনী মজুত পণ্য অন্তর্ভুক্ত হয় না, প্রারম্ভিক মজুত পণ্য অন্তর্ভুক্ত হয়। কিন্তু যদি আমাদের ওই রেওয়া মিলের মধ্যে এই যে সমন্বিত ক্রয় এই কথাটা থাকে, তখন রেওয়া মিলে এর উল্টাটা হবে তোমার প্রারম্ভিক মজুত পণ্য তখন আসবে না, তখন আসবে কি সমাপনী মজুত পণ্য। এবং এই যে যে সমন্বিত ক্রয়টা দেওয়া থাকবে এটা আমরা রেওয়া মিলের ডেবিট সাইডে লিখব। আপাতত তোমরা এতটুকু মুখস্থ করো, এরপরে যখন আমরা ম্যাথ করব তখন আমরা ভালোভাবে বুঝতে পারবো। এরপরে এই দুটো জিনিস তোমরা একটু মনে রাখবা, তাহলে তোমাদের ডেবিট ক্রেডিট করতে আরো বেশি ইজি হবে। যে সকল সঞ্চিতি ক্রেডিট করা হবে, শুধুমাত্র পাওনাদার বার্তা সঞ্চিতি ডেবিট হবে। সকল সঞ্চিতি মানে যে কোনো কিছুর লাস্টে যদি সঞ্চিতি থাকে, সেই সঞ্চিতিটা আমরা চোখ বন্ধ করে রেওয়া মিলে ক্রেডিট সাইডে লিখব। কিন্তু যদি এই পাওনাদার বার্তা সঞ্চিতি এই কথাটা থাকে, তাহলে এটা শুধুমাত্র ডেবিট দিকে যাবে, এছাড়া বাকি সঞ্চিতি ক্রেডিট দিকে যাবে। এরপরে সকল তহবিল ক্রেডিট করা হবে, শুধুমাত্র নগদ তহবিল ডেবিট করতে হবে। যে কোনো কিছুর শেষে যদি তোমার তহবিল লেখা থাকে সেটা আমরা ক্রেডিট দিকে দিব, কিন্তু শুধুমাত্র নগদ তহবিল এটা যাবে হচ্ছে রেওয়া মিলের ডেবিট দিকে। এছাড়াও আরো একটা প্রশ্ন আমাদের আসে যে অস্পর্শনীয় সম্পদের পরিমাণ নির্ণয় করো, মানে যেগুলো আমাদের সম্পদ কিন্তু যেটা স্পর্শ করা যায় না। এখন আমি তোমাদের কিছু অস্পর্শনীয় সম্পদের পরিমাণ লিখে দিচ্ছি। তাহলে এই দেখো, এগুলো হচ্ছে আমাদের অস্পর্শনীয় বা অদৃশ্যমান সম্পদ, মানে যে সম্পদগুলো দেখা যায় না বা স্পর্শ করা যায় না সেগুলোই হচ্ছে আমাদের অস্পর্শনীয় বা অদৃশ্যমান সম্পদ। তো এখানে আমাদের এই কয়েকটা তোমরা মনে রাখবা, তাহলেই হচ্ছে তোমরা পরীক্ষায় অ্যান্সার করতে পারবা। যে 1 নম্বর আছে সুনাম, 2 হচ্ছে পেটেন্ট, 3 ট্রেডমার্ক বা ট্রেড লাইসেন্স, 4 কপিরাইট, 5 গ্রন্থসত্ত্ব। এই সবগুলো হচ্ছে আমাদের অস্পর্শনীয় সম্পদ। তোমাদের যদি ম্যাথের মধ্যে বলে যে অস্পর্শনীয় বা অদৃশ্যমান এই দুইটার কোনো একটা যদি তোমাদের বের করতে বলে, তাহলে হচ্ছে তোমরা এই সুনাম, পেটেন্ট, ট্রেডমার্ক, কপিরাইট, গ্রন্থসত্ত্ব এগুলো দিবে। কারণ আমাদের অস্পর্শনীয় অদৃশ্যমান সম্পদের মধ্যে সুনাম, পেটেন্ট, ট্রেডমার্ক বা ট্রেড লাইসেন্স, কপিরাইট, গ্রন্থসত্ত্ব এই কয়েকটা পড়ে। এছাড়াও আরো আছে, তো যেটা আমরা হচ্ছে ম্যাথ করতে করতে শিখবো। তো আজকে এই পর্যন্তই, ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে। তো সেই পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।